আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করব। আসলে আপনাদের ইন্টারমিডিয়েটের শর্ট সিলেবাসে যতগুলো টপিক আছে তার মধ্যে বাই ফার দ্য ইজিয়েস্ট টপিক হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড ফ্রেজের এই টপিকটা। এখানে আপনারা মোটামুটি সবাই কনফিডেন্ট থাকেন যে এখানে আমরা পূর্ণ মার্ক পাবো, এবং হ্যাঁ, এখানে কিন্তু সম্পূর্ণ মার্ক পাওয়া পসিবল, 90 to 95%। এটা আরও আমি অবাক হব যদি আপনি এখানে পূর্ণ মার্ক না পান। তবে মাঝে মাঝে কিছু সমস্যা থেকে যায় আমাদের এই টপিকটাতেও। অনেক সময় একটু কনফিউজিং জিনিস থাকে যেগুলো আপনি যদি একটু ভালো মতো কেয়ারফুলি হ্যান্ডেল না করতে পারেন তাহলে কিন্তু এখানেও ব্লান্ডার হয়ে যাওয়া পসিবল। সেই জন্য আমার আজকের এই ক্লাসটা ডেডিকেটেড হচ্ছে আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এখানে কী ধরনের আসলে সমস্যা হতে পারে এবং আপনাকে কীভাবে প্রস্তুতিটা নিতে হবে। তো সেই জন্য আমি এখানে কয়েকটা বোর্ড প্রশ্ন রেখেছি। তার মধ্যে প্রথম যেটা আমাদের ঢাকা বোর্ড 2023 গত বছরের প্রশ্নটা। এরপরে সব থেকে আপনাদের জন্য মানে যেটা ব্যতিক্রম আর কি, দেখেন সিলেট বোর্ড 2019 একটা প্রশ্ন এসেছিল। যখন স্টুডেন্টরা জেনারেলি বোর্ড প্রশ্নগুলো সলভ করে, এই প্রশ্নটাতে এসে একটু আটকে যায় এবং আমাকে বলে স্যার এইটা তো একটু সমস্যা হয়ে গেল। তো আমি ওই জন্য ভাবলাম যে এটা যদি আপনাদের জন্য আলাদা করে আলোচনা করা যায় তাহলে হয়তো আপনাদের এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হবে। আর তার সাথে আমি একটা প্র্যাকটিস প্রশ্ন এখানে দিয়ে রেখেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে দেখেন ফ্রেজের যে প্রশ্নটা, এটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমরা জানি সবাই যে প্রথমে এরকম একটা বক্স দেওয়া থাকবে, উপরে বক্সের মধ্যে আপনাদের 10টা এরকম ওয়ার্ড বা ফ্রেজ অথবা ক্লজ, ইডিয়মস যাই থাক এগুলো দেয়া থাকবে। আমাদের শর্ট সিলেবাস থেকে কিন্তু 10টা থেকে 12টা এরকম নির্দিষ্ট সিলেক্ট করে দেওয়া আছে যে এই সমস্ত ফ্রেজগুলো এনসিটিভি কর্তৃক যে প্রণীত সিলেবাসটা আছে। তবে আমি দেখেছি বিগত বছরগুলোতে এইগুলোর বাইরে থেকেও কিন্তু ফ্রেজ আসে। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে ওইগুলোর মধ্যে সীমাবদ্ধ না থাকি। ঠিক আছে, প্রথমে আমরা যদি দেখি ঢাকা বোর্ড 2023-এর যে প্রশ্নটা, এই যে প্রশ্ন, এটা সলভ করার একটা ট্রিক হচ্ছে আপনি প্রথমে যেগুলো সহজ আছে সেগুলোকে প্রথমে সলভ করে ফেলবেন। সহজ বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপনি আগে বক্সের মধ্যে প্রত্যেকটা ফ্রেজ পড়ে নেবেন, দেখবেন যে এগুলো আপনার হচ্ছে কমন কিনা, এগুলোর ব্যবহার আপনি জানেন কিনা। যেমন দেখেন ওয়াজ বর্ন, এটা কিন্তু আমরা জানি, হ্যাঁ, ওয়াজ বর্ন, তারপরে ইট, দেয়ার, উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন। এখন আপনি যখন দেখে নেবেন যে প্রত্যেকটা ফ্রেজই আপনার পুরো পরিচিত, তখন কিন্তু আপনার একটা কনফিডেন্সে বুস্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার জন্য প্রয়োজনীয়। এরপরে আমরা কি করব, আমরা সলভ করা শুরু করব সব থেকে ইজিয়েস্ট থেকে। আপনি যেটা ইজি মনে করেন, ওয়াজ বর্নটা আপনি পারেন, ওয়াজ বর্নটা সবার শুরুতে সলভ করে ফেলবেন। তাহলে যেটা হবে, এই 10টার মধ্যে অলরেডি একটা কিন্তু সলভ হয়ে গেল। তাহলে বাদবাকি যেগুলো আছে সেইগুলা আপনার কিন্তু বারবার 10টাই দেখতে হবে না, আপনি অলরেডি একটা বাদ দিয়ে দিতে পারছেন, কারণ একটা অলরেডি হয়ে গেছে। এভাবে দ্বিতীয়টা আপনি করে ফেলবেন, তৃতীয়টা করে ফেলবেন। তো একে একে আপনার যখন সহজগুলো হয়ে যাবে, তখন ওই যে কঠিন যে 2টা বা 3টা থাকবে তার জন্য কিন্তু আপনাকে 10টাই বারবার দেখার প্রয়োজন পড়বে না। তখন ওই যে 2-3টা সেন্টেন্স বাকি আছে, সেই 2-3টা সেন্টেন্স দেখলেই কিন্তু আপনার হয়ে গেল। তাহলে আমরা সবার শুরুতে ওয়াজবর্ন কোথায় হয় আমরা জানি। যেই সেন্টেন্সটাতে দেখবেন এই 10টা সেন্টেন্সের মধ্যে যেখানে একটা জন্মসাল, জন্মস্থান, তারিখ বা এরকমটা বোঝাচ্ছে যে কোনো কিছু জন্ম নেয়া, হ্যাঁ, এটা হতে পারে কোনো পার্সন, এটা হতে পারে কোনো ধারণা, এটা হতে পারে কোনো বস্তু, কোনো দেশ। যেমন আমরা প্রথমে যদি আসি, আমরা বলছিলাম যে 10টার মধ্যে দেখব প্রথমে কোথায় তারিখ, সাল এগুলোর উল্লেখ আছে। দেখেন আমার চোখ কিন্তু প্রথমেই এই জি নাম্বারে চলে গেল। এখানে দেখেন 16 ডিসেম্বর 1971, তাহলে একটা ডেট কিন্তু এখানে দেয়া আছে। তাহলে আমরা এখানে একটু পড়ে দেখি, বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 ডিসেম্বর 1971। তাহলে এখানে কিন্তু যদি আমরা ওয়াজবর্ন দিই এটা হয়ে যাচ্ছে, বিকজ বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর কী হয়েছিল, বাংলাদেশের জন্ম হয়েছিল। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের ওয়াজবর্ন। ওকে, তাহলে আমাদের ওয়াজবর্ন এইটা হচ্ছে শেষ। এবার আমরা আসবো, এরপরে আমরা সব থেকে কোনটা ইজি আমাদের কাছে, আমরা জানি উড রেদারের সাধারণত, আমি আবারও বলছি, সাধারণত দ্যান থাকে। যে সেন্টেন্সে দ্যান থাকে শূন্যস্থানের পরে সেখানে উড রেদার হয়। এটা সাধারণত বলার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। দেখেন এখানে কোথায় দ্যান আছে, আমরা আগে সেটা খুঁজবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটু দেখি বি নাম্বারটা, আমি বললাম শূন্যস্থানের পরে দ্যান থাকবে, এই যে দ্যান আছে, এবং দ্যানের উভয় পাশে 2টা অপশন আপনাকে দেওয়া হবে। যেমন দেখেন এখানে দেওয়া আছে টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নেওয়া, অথবা ওয়াক হোম, না হলে বাসায় হেঁটে যাওয়া। ঠিক আছে, তো এটার মধ্যে আপনার কাছে যদি একটা অধিক পছন্দনীয় হয় সেই ক্ষেত্রে আমরা এখানে উড রাদার ব্যবহার করি। তবে হ্যাঁ, দেন কিন্তু আরও একটা সেন্টেন্সে থাকে, যেটা হচ্ছে নো সুনার হ্যাড দিয়ে যদি কোনো কিছু, দেখেন এখানে কিন্তু আমাদের নো সুনার হ্যাড নেই অপশনে, সুতরাং আমাদের ওই প্রবলেমটা এখানে অ্যারাইজ হবে না। কিন্তু যদি এরকম থাকতো বক্সের মধ্যে নো সুনার হ্যাডও ছিল
আবার উড রেদারও ছিল, তাহলে দেখতেন এই 10টা সেন্টেন্সের মধ্যে 2টা সেন্টেন্সে আপনার দ্যান থাকতো, ঠিক আছে, তখন কিন্তু একটু ডিফারেন্ট হতো। তাহলে এইখানে যেহেতু এই সমস্যাটা নেই, আমরা এখানে সরাসরি উড রেদার বসাই দিতে পারি যে আই উড রেদার টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম, আমি বাসায় হেঁটে যাওয়ার চাইতে বরং কি একটা ট্যাক্সি নেব, বিকজ ইটস অলরেডি টু লেট, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে বা অনেক দেরি হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আমাদের উড রাদার। তাহলে উড রাদার আমরা কী অর্থে ব্যবহার করি? বরং, বরং অর্থে। তাহলে আমরা ওয়াজবর্ন হয়ে গেল, ওয়াজবর্ন আমাদের গেল হচ্ছে জি নাম্বারে, উড রাদার গেল হচ্ছে আমাদের বি নাম্বারে। ওকে ফাইন, দুইটা শেষ। আচ্ছা ওকে ফাইন। এখন আমাদের এরপরে সব থেকে ইজিয়েস্ট যেটা, সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। বিকজ আমাদের হোয়াট ডাজ লুক লাইক যেখানে বসে সেখানে 2টা শূন্যস্থান থাকে সেই বাক্যে। আপনারা দেখেন এখানে কিন্তু এরকম জাস্ট একটা বাক্য আছে যেখানে 2টা আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এফ নাম্বারে। এখানে কি আর কোনো বাক্য আছে যেখানে 2টা গ্যাপ আছে? না, নেই। তো আমরা এখানে সরাসরি এটা বসে দিতে পারি। তাহলে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, এবং হোয়াট ডাজ লুক লাইকের নিয়ম হচ্ছে যদি 2টা শূন্যস্থানের মাঝখানের যে জিনিসটা আছে সেটা যদি কোনো দেখার বস্তু হয়, মানে এটা ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স আছে, আপনি চোখ দিয়ে দেখতে পারেন বা এটা দেখতে কেমন এরকম অর্থ বোঝায়, তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। তাহলে আমরা 2টা শূন্যস্থানের মাঝখানে কি আছে? দ্য ব্যালকনি, মানে আমরা বারান্দা যেটাকে বলি, রোয়াক বারান্দা। তাহলে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ব্যালকনিটি দেখতে কেমন। তাহলে দেখেন এটা কিন্তু হয়ে যাচ্ছে। আর হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকবে সেই সেন্টেন্সে অবশ্যই কী থাকবে? নোট অফ ইন্টারোগেশন থাকবে, মানে কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে দেখেন এফ নাম্বারে কিন্তু কোয়েশ্চেন মার্কও আছে, আবার 2টা শূন্যস্থানও আছে, এবং মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটা দেখতে কেমন এরকমটাও বোঝাচ্ছে। তাহলে সব কন্ডিশন কিন্তু এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইখানে এফ নাম্বারে বসে দিতে পারি হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, এরপরে সব থেকে ইজি কোনটা? এরপরে সব থেকে ইজি যদি আমরা দেখি তাহলে হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন মানে আপনারা জানেন, লেট অ্যালোনের ক্ষেত্রে আমাদের বলা হয় যে এইটাই হয় না, ওইটা তো দূরের কথা, বা ওইটা হওয়ার তো প্রশ্নই আসে না, এই টাইপের বোঝায় আর কি। তাহলে এখানে যদি আপনারা দেখেন আই নাম্বারটা, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, আমি একটা সাইকেলই চালাতে পারি না, ড্যাশ আ মোটর সাইকেল, আর একটা মোটর সাইকেল তো প্রশ্নই আসে না। যদি এরকমটা বোঝায় সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। তাহলে লেট অ্যালোন গেল হচ্ছে আই নাম্বারে। ওকে, তাহলে আই নাম্বার শেষ। আই নাম্বারে আমরা দিলাম হচ্ছে লেট অ্যালোন। ওকে, লেট অ্যালোন শেষ। এবার আমরা আসি, দেখেন হোয়াটস ইট লাইক, এটা কিন্তু দুইভাবে থাকে। এক, হোয়াট ডাজ লুক লাইকের মতো 2টা শূন্যস্থান থাকে, আবার হোয়াটস ইট লাইক একবারেও থাকতে পারে। তো যখন 2টা শূন্যস্থান থাকে তখন নিয়মটা আলাদা, আর যখন এরকম একটা শূন্যস্থানে থাকে তখন হোয়াটস ইট লাইকের পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আপনাকে এখন দেখতে হবে কোথায় শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, এবং এই যে হোয়াট দিয়ে যেহেতু শুরু হয়েছে, এই যে হোয়াট, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ, তাহলে ওই সেন্টেন্সেও কী থাকবে? ওই সেন্টেন্সেও একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে আমরা এখানে যদি দেখি ডি নাম্বারে দেখেন শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু, এবং এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্কও আছে। এবং হোয়াটস ইট লাইক এটা আসলে অর্থটা এরকম বোঝায় যে কেমন লাগে। তাহলে আমরা একটু পড়ে দেখি সেন্টেন্সটা। হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। দেখেন এটা বোঝাইলো কি, যে মাঝ রাতে একটা ভূতের মুভি দেখতে, একটা হরর ফিল্ম দেখতে, ভৌতিক সিনেমা দেখতে কেমন লাগে। তাহলে এটা কিন্তু আমাদের হোয়াটস ইট লাইক হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ডি নাম্বারে বসাতে পারি হোয়াটস ইট লাইক। ডি নাম্বার শেষ। এরপরে আসেন আর বাকি থাকলো কি, এ, সি, ই, এইচ, জে। তো আমি এটাই আপনাদের বলছিলাম, দেখেন অলরেডি আমরা কিন্তু 1, 2, 3, 4, 5টা কিন্তু শেষ করে ফেলছি, যেগুলো সব থেকে ইজি। তাহলে এই যে বাকি যে 5টা থাকলো সেগুলোর জন্য কিন্তু আমাদের বারবার এই যে বি নাম্বার, ডি নাম্বার, এফ নাম্বার, মানে যেগুলো কমপ্লিট করছে সেগুলোতে আর তাকানোর প্রয়োজন নেই। এখন আমাদের অলরেডি অপশনগুলো কিন্তু অনেক সংকুচিত হয়ে গেল। তাহলে এখন আমরা একে একে দেখার চেষ্টা করব। এই যে দেয়ার আর ইট, এই দুটোকে আমরা বলি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি শূন্যস্থান থাকে সেখানে আমাদের দেয়ার এবং ইট ব্যবহার করতে হয়। তাহলে আমরা একটু পড়ে দেখব। সাধারণত দেয়ার সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। সাধারণত না, দেয়ার কখনোই সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না, এবং ইট সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, দেয়ারের পরে নর্মালি বি ভার্ব হয়, মানে অ্যামিজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এগুলো হয়। আর তাছাড়া কিছু স্পেসিফিক ভার্ব আছে, যেমন লিভ। যেমন আপনি এখানে যদি সি নাম্বারে দেখেন, লং অ্যাগো ড্যাশ লিভড আ মাইটি কিং, আচ্ছা এখানে কিং হবে, কুবলা খান।
তাহলে এই যে লং অ্যাগো, আপনার মনে হতে পারে স্যার বললেন যে প্রথমে শূন্যস্থান থাকবে যেখানে দেয়ার হবে। আচ্ছা, শূন্যস্থান এখানে কিন্তু প্রথমে আছে, বিকজ এই যে লং অ্যাগো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে যদি থাকে, এটা শুরুতে থাকা বা শেষে থাকা সেটা একই বিষয়। এটা আমরা সেন্টেন্সের অতিরিক্ত অংশ ধরি, আমরা মডিফায়ার ক্লাসে শিখেছিলাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে অতিরিক্ত অংশ। আপনি এটাকে বাদ দিয়ে দেন, দেয়ার লিভড আ কিং কুবলা খান, এটাও কিন্তু একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে। আপনি লং অ্যাগোটাকে যদি শেষে দিয়ে দেন তাও কিন্তু এখানে কোনো কিছু আমাদের সেন্টেন্সে আসবে যাবে না, অর্থের দিক থেকে একই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি দেয়ার লিভড। এখন আপনি দেয়ার আর ইট দুইটাই ব্যবহার করে দেখবেন কোনটা সাউন্ডস মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আপনি ধরেন বললেন লং অ্যাগো ইট লিভড, হচ্ছে না, দেখেন শুনতেই বেখাপ্পা লাগছে, তাহলে এইখানে হবে দেয়ার। তাহলে আরেকটা দেখেন কোনটা বাকি আছে, প্রথমে শূন্যস্থান, সেখানে আমরা বসাতে পারি ইট, তাই না? তাহলে দেয়ারটা গেল কোন নাম্বারে? সি নাম্বারে। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি শুরুতেই শূন্যস্থান আছে হচ্ছে এইচ এবং জে। তো এইচ নাম্বার আর জে নাম্বার দুইটার মধ্যে আমরা ইট বসাই হচ্ছে কমপ্লিট করে দেখি। ইট ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 years ago. ইট দ্য রেইন স্টপড। আচ্ছা, শুনেই মনে হচ্ছে যে নাম্বারে হবে না, এটা এইচ নাম্বারে হবে। তাহলে এইচ নাম্বার হচ্ছে ইট, আর ইটের পরে কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব হয়, দেখেন ইট আর ওয়াজ, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে ইট ওয়াজ ইন চায়না, চায়নাতেই প্রথম দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 years ago। তাহলে যে নাম্বারে কী হবে? যে নাম্বারে হবে হচ্ছে, আর কি বাকি আছে আমাদের, এই যে দেখেন অ্যাজ সুন অ্যাজ বাকি আছে। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ অর্থ কী? সাথে সাথে, সঙ্গে সঙ্গে। অ্যাজ সুন অ্যাজের নিয়ম আছে, সেটা হলো যদি একটা ক্লজ থাকে V2-তে মানে পাস্টে, আর একটা ক্লজও থাকবে পাস্টে। তাহলে এখানে লক্ষ্য করেন দ্য রেইন স্টপড, স্টপড এটা কি V2 না? পাস্টে আছে, স্টপ স্টপড। আরেকটাও দেখেন আই স্টার্টেড, স্টার্টেড স্টার্ট স্টার্টেড, এটাও V2-তে আছে। তাহলে দুইটাই V2-তে আছে। এখন আমরা অর্থটা দেখব। অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড আই স্টার্টেড ফর হোম। তাহলে বৃষ্টি ছাড়ার সাথে সাথেই আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তাহলে আমাদের অর্থটাও কিন্তু মিলছে, অ্যাজ সুন অ্যাজ বোঝাবে হচ্ছে সাথে সাথে। তাহলে এখানে হবে আমাদের অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ গেল হচ্ছে জি নাম্বারে। এখন বাকি থাকলো হ্যাভ টু আর হ্যাড বেটার, এবং এই দুইটা আমি লাস্টে রাখার কারণ হচ্ছে এই দুটো নিয়ে আপনাদের সব থেকে বেশি ভুল করার সুযোগ আছে। কারণ হ্যাভ টু আর হ্যাড বেটারকে যদি আপনি গ্রামেটিক্যালি দেখেন তাহলে এই দুটো কিন্তু একই জায়গায় বসে, সেটা হচ্ছে সাবজেক্টের পরে বসে। দুটা কিন্তু আপনাদের মডাল ভার্ব হিসেবে কাজ করতে পারে, হ্যাভ টু হ্যাড বেটার এগুলো মডাল ভার্ব হিসেবে কাজ করে। এখন এই দুটার মধ্যে একটা অর্থগত পার্থক্য রয়েছে, এইটা আপনাকে বুঝতে হবে। মাত্রাগত পার্থক্য রয়েছে। হ্যাভ টু মানে যেখানে বাধ্যবাধকতা বোঝায়, যেটা করতে হবে, অত্যাবশ্যকীয়তা, ঠিক আছে, বা অনেক সময় উপদেশ দেওয়ার ক্ষেত্রেও হ্যাভ টু ব্যবহার করা হয়। অন্যদিকে হ্যাড বেটার মানে বোঝানো হয় এমনটা করা ভালো বা এটা করলে ভালো হয়, এরকমটা বোঝা হচ্ছে হ্যাড বেটারের ক্ষেত্রে। আমি একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। মনে করেন বলল যে হি ইজ সিক, হি ড্যাশ সি এ ডক্টর, এইটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স হচ্ছে হি ইজ ভেরি সিক ড্যাশ হি ড্যাশ সি এ ডক্টর, বা এর সাথে ইমিডিয়েটলি এই টাইপের শব্দও থাকতে পারে। হ্যাঁ, এই দুইটা সেন্টেন্স দেখেন অনেকটা না মানে প্রায় 99% একই রকম। এখানে বলা হচ্ছে হি ইজ সিক, সে অসুস্থ, হি ড্যাশ সি এ ডক্টর। আর এখানে বলছে হি ইজ ভেরি সিক, সে খুবই অসুস্থ, হি ড্যাশ সি এ ডক্টর ইমিডিয়েটলি, তাকে তৎক্ষণাৎভাবে একটা ডাক্তার দেখানো ড্যাশ। তাহলে এখন লক্ষ্য করেন এই দুইটাতেই কিন্তু আপনি যদি ধরেন এখানে আপনি হি হ্যাজ টু দিলেন, এইখানেও আপনি হচ্ছে হি হ্যাজ টু দিলেন, দুইটাই কিন্তু গ্রামাটিক্যালি হয়ে যাবে। এবং যদি আমাদের অপশন না থাকতো, হ্যাড বেটার হ্যাজ টুর অপশন যদি না থাকতো, আমি কিন্তু দুইটাতেই আমি হ্যাজ টু ব্যবহার করতে পারতাম। বাট এখন আপনাকে চিন্তা করতে হবে এই দুইটার মধ্যে ইমার্জেন্সি কার, কোনটা বেশি বাধ্যবাধকতা বোঝাচ্ছে, ঠিক আছে, কোনটা করতেই হবে বোঝাচ্ছে, আর কোনটা করা ভালো এরকমটা বোঝাচ্ছে। তো দুইটার মধ্যে আপনাকে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হবে। তাহলে আপনি দেখেন হি ইজ সিক, সে অসুস্থ, আর হি ইজ ভেরি সিক,
সে খুবই অসুস্থ, তাহলে ইমার্জেন্সি কার, ডাক্তারটা কার দেখাতেই হবে, সেটা হচ্ছে এই যে ভেরি সিক। তাহলে এইখানে আপনাকে ব্যবহার করতে হবে হি হ্যাজ টু সি এ ডক্টর, আর এইখানে আপনি দিতে পারেন হি হ্যাড বেটার সি এ ডক্টর। তার একটা ডাক্তার দেখানো ভালো, সে একটু অসুস্থ, ডাক্তার দেখানো ভালো। আর এখানে বলছি খুবই অসুস্থ, তার ডাক্তার দেখাতেই হবে, ঠিক আছে? তো এখন আমি সবসময় ওই জন্য বলি হ্যাড বেটার আর হ্যাভ টু এই দুটাকে আপনি শেষে রেখে দেন। লাস্টে যে দুইটা থাকবে তখন আপনি একটু সময় নিয়ে ওই দুটাকে কম্পারেটিভ অ্যানালাইসিস করবেন, তুলনামূলক একটা বিশ্লেষণ করবেন। তাহলে আমাদের এখানে বাকি আছে, আমরা দুইটাই পড়বো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। দেখেন প্রথমে কিন্তু ভেরি একটা ইন্টেন্সিফায়ার যুক্ত করা আছে, মানে এর মূল্যটা কিন্তু এখানে বুঝাই দিচ্ছে। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। আরেকটা আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইট ইজ উইন্টার, এখন শীতকাল চলছে। ইউ ড্যাশ বাই কোট। এখন লক্ষ্য করেন এই দুইটার মধ্যে যদি আপনি চিন্তা করেন, শীতকাল চলছে, তোমার একটা কোট কেনা ভালো, এরকমটা হবে, নাকি তোমার একটা কোট কিনতেই হবে? অন্যদিকে প্রথমে বলছে টাইম খুবই মূল্যবান, তোমার টাইমকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, মানে সময়কে কাজে লাগাতে হবে, নাকি কাজে লাগালে ভালো হয়, বুঝাই কিন্তু যাচ্ছে। এখানে এ নাম্বারে হবে হচ্ছে উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম, কারণ এইটা বেশি ইম্পর্ট্যান্ট। আর এইখানে আমরা দিতে পারি ইউ হ্যাড বেটার বাই এ কোট। দেখেন হ্যাভ টু হ্যাড বেটার দুইটাই কিন্তু আমাদের সাবজেক্টের পরে বসে। দেখেন এখানেও উই সাবজেক্ট তারপরে শূন্যস্থান ছিল, এখানে ইউ সাবজেক্ট তারপরে শূন্যস্থান ছিল। তাহলে আমাদের ই নাম্বারে হচ্ছে হ্যাড বেটার আর এ নাম্বারে হচ্ছে হ্যাভ টু। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন। এখন আসেন লেটস অ্যাড্রেস দ্য এলিফেন্ট ইন দ্য রুম, যেটা নিয়ে আমাদের সব থেকে বড় সমস্যাটা। প্রথমে লক্ষ্য করেন আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে দেখে নিতে হবে যে আমাদের কমন কোনগুলো আছে, তাই না? আমরা দেখি অ্যাজ ইফ, এটাও মোটামুটি আমরা জানি অ্যাজ ইফ, তারপরে এখানে হ্যাড বেটারটা আমাদের কমন পড়ছে, উড রেদার আমাদের কমন পড়ছে। এছাড়া মোটামুটি আমাদের একটু সব কিছুই অপরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, ইউজ টুটাও একটু মাঝে মাঝে আমরা জানি আর কি। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, আপনারা প্রথমে কি চাবেন দেখেন, উড রাদার তো আমি জানি যেখানে দেন থাকে, এটা আমরা প্রথমে ব্যবহার করব, কিন্তু উড রাদার কিন্তু এখানে দেন নেই। আমাদের এখানে যে সিলেট বোর্ড 2019-এর প্রশ্ন, এখানে কোনো 10টার মধ্যে কোনো সেন্টেন্সে দেন নেই। তাহলে এটা কিন্তু আমাদের ওই যে ট্রেডিশনাল যে নিয়ম সেটাকে কিন্তু মানছে না। এই জন্য আমি বলছিলাম যে আমাদের এই যে নিয়মগুলো, যেগুলো আমরা শর্টকাট নিয়মগুলো বলি যে যেখানে দেন থাকবে সেখানেই উড রাদার হবে, এগুলা কিন্তু অ্যাবসোলুট না। এই নিয়মগুলোর ব্যত্যয় ঘটতে পারে, সেই জন্য আপনাকে বেসিক থেকে শিখতে হবে এবং আপনাকে অর্থও একটু ভালো মতো বুঝে নিতে হবে, ঠিক আছে? তো প্রথমেই প্যানিকড হয়ে যাবেন না, ঠিক আছে? প্রথমে একটু কাম রিল্যাক্সডভাবে সেন্টেন্সগুলো পড়বেন, অর্থের সাথে মিলাই মিলাই দেখবেন এখানে 10টায় 10টাই হওয়া পসিবল। আমরা একটু প্রথমে আসার চেষ্টা করি। অ্যাজ ইফ এটার মানে আমরা জানি যেন, আমরা এখানে বোঝাই যে সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, বা সে এমন ব্যবহার করে যে যেন সে পাগল, এরকমভাবে আমরা যেন ব্যবহার করি। ইউজ টু একটা থাকে শুধু ইউজ টু, আর একটা হচ্ছে ইজ ইউজ টু বা ওয়াজ ইউজ টু, বি ভার্ব প্লাস ইউজ টু। এইটার পরে ভার্ব প্লাস আইএনজি থাকে। শুধু ইউজ টু বোঝায় অভ্যাস, অতীতের অভ্যাস, আর ইজ ইউজ টু বোঝায় হচ্ছে অভ্যস্ত, বর্তমানে একটা জিনিসে অভ্যস্ত যদি হয়। হ্যাঁ, তাহলে এরপরে কি হয়, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা, এটা গেল। হ্যাড বেটার তো আমরা অলরেডি জানি, হ্যাড বেটারে কী হয়, সাবজেক্টের পরে থাকে এবং কোনো কিছু করা একটা ভালো এটা বোঝায়। তাহলে আমরা প্রথমে আসি। হ্যাঁ, প্রথমে এ নাম্বারটা দেখেন, ক্যান আই স্মোক হেয়ার। এটা যেহেতু ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে বুঝতে পারছেন যে এটা একজনের বক্তব্য, একজন জিজ্ঞেস করছে যে আমি কি এখানে ধূমপান করতে পারি। আর একজন উত্তর দিচ্ছে আই ড্যাশ ইউ ডিড নট, ইটস আ নো স্মোকিং জোন, যে এটা একটা নো স্মোকিং জোন, সুতরাং আমি বরং চাবো তুমি না করো, তুমি না করলেই বরং ভালো। এই যে বরং কথাটা যদি চলে আসে, দেখেন বাংলা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে হয় কি, এখানে হচ্ছে উড রেদার। উড রেদারও কিন্তু সাবজেক্টের পরে হয়। তাহলে এখানে যদি আপনি দেন আই উড রেদার ইউ ডিড নট, তাহলে এইখানে কিন্তু দেখেন কোনো দেন আছে, কোনো দেন কিন্তু নেই, কিন্তু এখানে উড রেদার হলো। আচ্ছা, পরেরটা দেখেন, দিস কার ইজ অ্যাবসোলুটলি ফাইন ড্যাশ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড। আচ্ছা, আমাদের শুরুতে করা উচিত কি, যেগুলো আমরা পারবো, যেগুলো সহজ সেগুলো আগে কমপ্লিট করা, তাই তো? আচ্ছা, আমরা তাহলে এটা বাদ দিই, আমরা যেটা পারি সেখানে আসি।
ওকে, আচ্ছা এই যে লাস্টেরটা দেখেন যে নাম্বার, ইটস গেটিং লেট, যে অনেক দেরি হয়ে যাচ্ছে, আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে। এটা একজনের বক্তব্য যে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার এখন যেতে হবে। আরেকজন উত্তর দিচ্ছে, ইউ ড্যাশ নট, ইটস রেইনিং ভেরি হার্ড, মানে তোমার না যাওয়াই বরং ভালো, কারণ বাইরে অনেক প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে কোনো কিছু করা ভালো, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সাবজেক্টের পরে থাকে হ্যাড বেটার। তাহলে আমরা কিন্তু হ্যাড বেটারও পেয়ে গেলাম। হ্যাড বেটারটা হচ্ছে যে নাম্বারে, হ্যাড বেটার শেষ, হ্যাড বেটার শেষ, উড রাদার শেষ। আর আরেকটা কি, অ্যাজ ইফ। অ্যাজ ইফ দেখেন, লুক অ্যাট দ্যাট বিল্ডিং, বিল্ডিংটার দিকে তাকাও। ইট লুকস, দেখাচ্ছে, ড্যাশ ইটস গোয়িং টু ফল ডাউন, যেন এটা পড়ে যাবে। দেখেন এখানে কিন্তু কথায় চলে আসছে বাংলাতে যে যেন, তাহলে এইখানে হবে হচ্ছে অ্যাজ ইফ। নর্মালি অ্যাজ ইফের যে নিয়মটা, যে অ্যাজ ইফের আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে V1 থাকে, তাহলে অ্যাজ ইফের পরের অংশে V2 হয়। কিন্তু দেখেন এখানে কিন্তু ওই নিয়মটাও মানেনি। তো ওই জন্য আমি বলছি যে সব জায়গায় আমাদের যে গ্রামার স্ট্রাকচারগুলো আছে সেগুলো যে মানবেই এমন কোনো কথা নেই। তাহলে এখানে গেল হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফটা যাবে হচ্ছে H নাম্বারে। ওকে ফাইন। এরপরে যদি আমরা দেখি আর একটা খুবই সহজ জিনিস আছে, আপনারা কয়েকটা যদি কমন বেসিক নলেজ থেকে জিনিসটা চিন্তা করেন। নিড নট হ্যাভ, এটা শেষ হয়েছে কি দিয়ে? হ্যাভ দ্বারা। আপনারা জানেন হ্যাভের পরে মানে হ্যাভ ভার্ব যতগুলো আছে, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওর পরে অলওয়েজ কি হয়? V3 হয়, তাই না? ভার্বের মানে পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখন আপনাকে দেখতে হবে কোন শূন্যস্থানের পরে V3 আছে, এবং নিড নট হ্যাভ মানে কি? প্রয়োজন ছিল না এমনটা বোঝাবে। সি নাম্বারটা দেখেন, উই রাশড টু দ্য স্টেশন লেস্ট উই মাইট মিস দ্য ট্রেন, যে আমরা স্টেশনে খুবই তাড়াতাড়ি গিয়েছিলাম লেস্ট, যাতে না আমরা ট্রেনটা মিস করি। বাট দ্য ট্রেন ওয়াজ লেট, কিন্তু ট্রেন দেরি করে আসছে। অ্যান্ড উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার, এবং আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। উই ড্যাশ হারিড, দেখেন হারিড এটা কিন্তু V3-তে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উই নিড নট হারিড, উই নিড নট হ্যাভ হারিড যদি দিই, আমাদের বাক্যের অর্থও কিন্তু হয়ে যাচ্ছে, আবার আমাদের গ্রামার স্ট্রাকচারের সাথেও মিলছে। যে উই নিড নট হ্যাভ হারিড, আমাদের এরকম তাড়াহুড়া করার কি প্রয়োজন ছিল না। তাহলে নিড মানে প্রয়োজন, নিড নট মানে কি প্রয়োজন না, আর হ্যাভ আছে, তারপর V3 আছে, সব কিছু মিলে যাচ্ছে। তাহলে নিড নট হ্যাভ হবে হচ্ছে সি নাম্বারে, এইখানে হচ্ছে নিড নট হ্যাভ। তাহলে আমাদের সি নাম্বারও চলে গেল। এখন আসেন ইউজ টু, আমরা ইজ ইউজটা দেখি, অভ্যস্তটা কি। এই যে এফ নাম্বার, লিমা হ্যাজ অলওয়েজ লিভড অ্যালোন। লিমা একটা মেয়ের কথা বলছে যে সবসময় সে একা একা বসবাস করে আসছে, সে সারা জীবন একা একা থাকছে। এই ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে মূল যেই আমাদের প্রশ্নটা তার আগে দেখবেন যে একটা অতিরিক্ত বাক্য দেওয়া থাকে, এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই 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 ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, এগুলো ভালো মতো বুঝতে হবে। কারণ এইখানে বোঝাচ্ছে যে সে সারা জীবন একা একা থেকে আসছে। শি ড্যাশ লিভিং অ্যালোন, তাই সে এখন একা একা থাকাতে অভ্যস্ত। বর্তমানে কথা বলা হচ্ছে না, প্রথমে বললো যে সে সারা জীবন একা একা থেকে এসেছে, তাই না? লিমা হ্যাজ অলওয়েজ লিভড অ্যালোন, তাহলে এখন এখানে কি হবে? শি ইজ ইউজ টু লিভিং অ্যালোন। আমরা বলছিলাম যে ইজ ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, এই যে ভার্ব প্লাস আইএনজিও কিন্তু এখানে আছে। তাহলে এটা হচ্ছে আপনার এফ নাম্বার, এটা হচ্ছে ইজ ইউজ টু। আচ্ছা, তাহলে ওইটাও গেল। এখন আমরা আসি, আচ্ছা ডি নাম্বারটা দেখেন, ইট ইজ ওয়েল পাস্ট 10 অ্যান্ড দিবা ইজ স্টিল ইন বেড, মানে 10টা অতিক্রম হয়ে গেছে, 10টা বেজে পার হয়ে গেছে সময়, আর দিবা এখন পর্যন্ত বেডে আছে। এরকম অনেক আপনারা নিজেরাও আছেন, আপনাদের অনেক বন্ধুবান্ধবী আছে। তো দিবা স্টিল বেডে আছে, 10টা পার হয়ে গেছে, ড্যাশ শি গট আপ, মানে বলা হচ্ছে যে সময় হয়ে আসছে তার ওঠার। তো এইটা এই ক্ষেত্রে হয় হচ্ছে ইট ইজ অ্যাবাউট টাইম, যে প্রায় সময় হয়ে এসেছে তার ওঠার। তাহলে ইট ইজ অ্যাবাউট টাইম, এরপরে যে ভার্বটা থাকে সেই ভার্বটা হয় হচ্ছে V2-তে, আপনারা এটা মনে রাখবেন। তাহলে যে এখানে হবে কি, ইট ইজ অ্যাবাউট টাইম শি গট আপ, তাহলে আমরা এইটা দিলাম হচ্ছে নাম্বার ডি। ওকে ফাইন। এইবার আমরা আসি, আচ্ছা ই নাম্বার দেখেন, নিশি ইজ আ নাইস গার্ল, নিশি একটা সুন্দর মেয়ে, বাট ড্যাশ কুকিং শি ইজ অ্যাবসোলুটলি হোপলেস, মানে সে ভালো মেয়ে, সব দিক থেকে ভালো, কিন্তু যখন রান্নার প্রশ্ন আসে সে খুবই কি নিরাশ, হতাশ, হোপলেস।
তাহলে যখন রান্নার প্রশ্ন আসে এরকম যখন বোঝাবে তখন আমরা দিই হোয়েন ইট কামস টু। হোয়েন ইট কামস টু কুকিং, এই হোয়েন ইট কামস টুর পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, এটাও মনে রাখবেন। তাহলে এখানে দেখেন শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি আছে এবং অর্থটাও বোঝাচ্ছে কি, যে সে খুবই ভালো সুন্দর একটা মেয়ে, কিন্তু যখন রান্নার প্রশ্ন আসে বা রান্নার ক্ষেত্রে রান্নার বেলায় শি ইজ অ্যাবসোলুটলি হোপলেস। তাহলে এখানে হবে হচ্ছে হোয়েন ইট কামস টু। তাহলে হোয়েন ইট কামস টু হচ্ছে ই নাম্বারে। আচ্ছা, আর কি কি বাকি থাকলো আমরা দেখি। এই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। এটা আপনাদের কাছে মনে হতে পারে একটু বিধিখিচ্ছিরি টাইপের, এটা আবার কি ফ্রেজ? এটা আসলে ফ্রেজ না, এটা হচ্ছে ইডিয়ম। ইডিয়ম মানে হচ্ছে বাগধারা। বাগধারা মানে ও যেটা বলে সেটা বুঝায় না, সেটা ভাব অর্থটা বুঝায়, তাই না? আমরা ওই যে বাগধারা বাংলাতে পড়ি, অমাবস্যা চাঁদ, অকাল কুষ্মাণ্ড, আমরা বলি না? তো ওইগুলা কি আসলেই বোঝাচ্ছে যে বন্ধু তুই তো এক অমাবস্যা চাঁদ হয়ে গেছিস? আসলে তো আমি ওকে অমাবস্যা চাঁদ বুঝাই না। ঠিক ওই রকম ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে হচ্ছে নিজের ঢোল নিজে পেটানো। এটা আসলে বোঝায় কি? আসলে কেউ নিজের ঢোল নিজে পেটাচ্ছে আমরা সেটা বোঝাই? আমরা বোঝাই কি, সে নিজের সুনাম নিজে করছে, নিজেকে জাহির করছে, নিজের প্রশংসা নিজে করছে। তো এরকম আপনারা দেখেন জি নাম্বারটা, ওয়েল ইউ ডোন্ট নিড টু ড্যাশ, উই নো দ্যাট ইউ হ্যাভ সাম ট্যালেন্ট। আমরা জানি তোমার কিছু প্রতিভা আছে। ইউ ডোন্ট নিড টু ব্লো ইয়োর ওন ট্রাম্পেট, তোমার নিজের ঢোল নিজে পেটানোর প্রয়োজন নেই, আমরা জানি যে তোমার কিছু প্রতিভা আছে। তাহলে এইখানে হবে হচ্ছে ব্লো ইউর ওন ট্রাম্পেট। দেখেন এখানে ওয়ান্স আছে, কিন্তু আপনাদের যেহেতু সাবজেক্ট এখানে কি আছে, ইউ, তাহলে আপনার এই প্যারালালিজম রক্ষার ক্ষেত্রে এখানে এই ওয়ান্সকে ইউর করে দিতে হবে, ব্লো ইউর ওন ট্রাম্পেট। অথবা কেউ যদি না মনে থাকে, যদি এটাও করে দেন, তাও আমার কাছে মনে হয় শিক্ষক কনসিডার করবেন। তাহলে এটা হচ্ছে জি নাম্বারে। তাহলে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে কি? মানে হচ্ছে নিজের ঢোল নিজে পেটানো। আচ্ছা, তাহলে এটাও গেল। বাকি থাকলো আমাদের আর তিনটা, এ নাম্বার শেষ, বি এবং আই। আর এখানে আমাদের বাকি আছে হচ্ছে অ্যাজ ফার অ্যাজ অ্যান্ড ফিল লাইক। তাহলে এখন আমরা বি নাম্বারটা পড়ি। দিস কার ইজ অ্যাবসোলুটলি ফাইন। আমি কিন্তু আপনাদের এটাই বোঝাচ্ছি, এই যে আমরা সবগুলা করে ফেললাম, এখন অ্যাজ ফার অ্যাজ আর ফিল লাইক এই দুইটা কিন্তু বি আর আয়ের মধ্যে হবে। এখন আপনার বাদ বাকিগুলো দেখার আর প্রয়োজন নেই, এই দুইটার মধ্যে দেখবেন যে কোনটাতে বেশি সেন্স মেক করছে। তাহলে দেখেন, দিস কার ইজ অ্যাবসোলুটলি ফাইন, এই গাড়িটা সম্পূর্ণ ঠিক আছে, ড্যাশ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড। তাহলে এখানে আমি প্রথমে বসাই, দিস কার ইজ অ্যাবসোলুটলি ফাইন, ফিল লাইক দ্য ইঞ্জিন ইজ কনসার্নড। দেখেন অ্যাবসার্ড লাগছে, মানে কোনো সেন্স মেক করছে না। যদি এখানে বলি আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই কি ক্লান্ত, আই ডোন্ট ড্যাশ গোয়িং আউট দিস ইভিনিং, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং, মানে আমি খুবই ক্লান্ত, আজ সন্ধ্যায় আমার বাইরে যাওয়ার মন নেই। ফিল লাইক মানে কোনো কিছু আমার ইচ্ছা করছে না, ইচ্ছে না হওয়া। ফিল লাইকের পরেও ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে এখানে দেখেন, তাহলে আই ডোন্ট ফিল লাইক, তাহলে এইখানে হবে হচ্ছে ফিল লাইক। আই এম ভেরি টায়ার্ড, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো বি নাম্বার এবং আমাদের অপশনে এখানে বাকি আছে অ্যাজ ফার অ্যাজ। তাহলে এটা এখানে বসে যাবে। আপনি অর্থ বোঝেন বা না বোঝেন, এটা দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। এখন আমি অর্থটা বুঝিয়ে দিচ্ছি। দিস কার ইজ অ্যাবসোলুটলি ফাইন অ্যাজ ফার অ্যাজ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড। আপনি প্রথমে একটা বৃহত্তর জিনিস বলবেন, হ্যাঁ, ওভারঅল একটা জিনিস বলবেন যে গাড়িটা সম্পূর্ণ ভালো আছে। অ্যাজ ফার অ্যাজ ইঞ্জিন ইজ কনসার্ন, যতক্ষণ পর্যন্ত আমরা ইঞ্জিনটা নিয়ে কথা বলছি, মানে ইঞ্জিনটা শুধু আপনি গ্যারান্টি দিচ্ছেন, বাদ বাকি টায়ারের কী অবস্থা, অন্য পার্টসপাতির কী অবস্থা, সেটা কিন্তু আপনি বলছেন না। ঠিক আছে? আপনি বললাম যে হাউ ইজ ইউর প্রিপারেশন ফর দ্য এক্সাম, আপনার পরীক্ষা সম্পর্কে প্রস্তুতি কেমন? আপনি বলেন মাই প্রিপারেশন ইজ গুড, মাই প্রিপারেশন ইজ গ্রেট অ্যাজ ফার অ্যাজ ম্যাথ ইজ কনসার্নড, ইংলিশ ইজ কনসার্ন, বায়োলজি ইজ কনসার্ন। মানে কি, আমার প্রিপারেশন খুবই ভালো শুধু ম্যাথের কথা বললে বা শুধু ইংলিশের কথা বললে, আপনি ওভারঅল বলছেন না। তার মানে এরকম একটা প্রথমে বৃহৎ জিনিস থাকবে, যেমন কার ইজ অ্যাবসোলুটলি ফাইন, মানে এখানে পুরো কার বৃহৎ অর্থ আপনি বলছেন। তারপরে আপনি একটা নির্দিষ্ট পোর্শন নিয়ে কথা বলছেন, তাই না? এই যে ইঞ্জিন আর এই কারটা কি একটা বৃহৎ পরিসরে, আর ইঞ্জিনটা হচ্ছে তার মধ্যে একটা নির্দিষ্ট কিছু। যেমন আমি বলছি আমার প্রিপারেশন গ্রেট, তাহলে প্রিপারেশন ওভারঅল সব সাবজেক্টকে বোঝাই, কিন্তু পরে আমি বলছি ড্যাশ ম্যাথ ইজ কনসার্নড, তাহলে ম্যাথ কি তার মধ্যে একটা সংকীর্ণ একটা অংশ, একটা নির্দিষ্ট অংশ। তাহলে এই ক্ষেত্রে হয় হচ্ছে অ্যাজ ফার অ্যাজ। তাহলে এইখানে হচ্ছে আমাদের বি নাম্বার অ্যাজ ফার অ্যাজ। দেখেন আপনাদের আসলে আমি এই প্রশ্নটা সলভ করা বা একটু বিশ্লেষণ করে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জাস্ট আপনাদের এই ক্ষেত্রে একটু আপনাদের অ্যাকনলেজমেন্টটা দেয়া যে এই টাইপেরও প্রশ্ন হতে পারে। তবে আমি মোটামুটি শিওর
এখন শর্ট সিলেবাসে এই টাইপের প্রশ্ন, এতটা জটিল প্রশ্ন এগুলো হয়তো দিবে না। এবং যেহেতু আপনাদের নির্দিষ্ট 10টা-12টা এরকম হচ্ছে দেয়া আছে ফ্রেজ, সেগুলোর মধ্যেই থাকার মানে পসিবিলিটি বেশি। তবে আমি এটা আরও একটা কারণে আপনাদের আলোচনা করলাম, বিকজ আপনাদের যে আরেকটা টপিক আছে কমপ্লিটিং সেন্টেন্স, সেখানে কিন্তু 10টা নাম্বার। তো এখানে অনেক কিছুই আছে যেটা জানলে বা এই কনসেপ্টগুলো বুঝলে আপনাদের কমপ্লিট সেন্টেন্স করাটা অনেক বেশি ইজিয়ার হবে আপনাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমি সবসময়ই বলি, আপনাকে এনকারেজ করি, বেসিক ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একবার বেসিক ইংরেজিটা ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারেন, আপনার যদি মানে বেসিক ইংলিশের ওপরে মানে কমান্ডটা অনেক বেশি ভালো হয়ে যায়, তাহলে আপনাকে আর ইংরেজিতে কেউ মানে আটকায় রাখতে পারবে না। তো আশা করছি ফ্রেজ নিয়ে আপনাদের যা যা কনসেপ্ট ছিল তা আরও একটু ক্লিয়ার হয়েছে। আর ফ্রেজের অন্যান্য যে আলোচনা, প্রত্যেকটা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এগুলো ধরে ধরে আলোচনার জন্য আমি একটা ভিডিও আপলোড দিয়েছি অলরেডি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে আশা করছি আপনাদের এই ফ্রেজে কেউ আর আটকাইতে পারবে না, এবং ওই ভিডিওটা দেখলে আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু অনেক উপকার হবে। আর এখানে আপনাদের জন্য একটা আমি প্র্যাকটিস প্রশ্ন রেখেছি, আপনারা চাইলে এটা প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারেন। আপনার হচ্ছে কমেন্টে যদি এটার উত্তরটা করে রাখেন তাহলেই হবে। আর ওভারঅল কোনো ধরনের কনফিউশন থাকলে ডু লেট মি নো, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার দ্যাম। অনেক অনেক শুভকামনা থাকলো, গুড বাই।